Welcome to IMAX, the world's most immersive movie experience. Powered by a combination of the most advanced technology, we'll take you from the edge of your seat to the edge of reality. Enjoy crystal clear images and colors so intense they will take your breath away in specially designed theaters that bring you closer to the movies you love. Huge panoramic screens that allow you to escape into your favorite movie scenes. And immersive sound that will surround you from here, here, and here. We can take you from a pin drop to the thunder of a jet engine. So, sit back and get ready to enjoy an unparalleled movie experience. IMAX. Never compromise. तेरे सनम मर मिटेंगे हम आ मेरी जिंदगी आना ही पड़ा सजना जालिम है दिल की लगी आना ही पड़ा सजना जालिम है दिल की लगी बिन तेरे सनम मर मिटेंगे हम आ मेरी जिंदगी কাল প্রজেক্টের যে প্রেজেন্টেশনটা দিতে হবে তার অর্ধেক কাজ এখনো বাকি। তার উপর আজকে বিডি স্যার আবার অনেক অ্যাসাইনমেন্ট দিয়েছেন।
ফাইনালি মনে হচ্ছে কালকে আর কলেজে এসে লাভ নেই, বুঝলি? কলেজ ডুব মারতে হবে। হ্যাঁ ভাই, যা বলেছিস, না হলে প্রেজেন্টেশনটাও ধ্যারাবো, উল্টে অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাক করতে পারবো না, গোটা ক্লাসের সামনে তারপরে বেইজ্জতি। আর তুই রিভু কাল রাতেও ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছিলি আর আকাশ কুসুম ভেবেই চলেছিলি, আর সেই তোর ফেভারিট প্লে লিস্ট বাজছিল ইউটিউবে। পরীক্ষার কথা মনে থাকে না তোর? এই তোদের দুজনকে নিয়ে না এই এক সমস্যা, জানিস? আরে বাবা, লাইফটা কি শুধু অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন আর সার্কিট ডায়াগ্রাম নাকি? আরে বাবা, একটু মিউজিক থেরাপি না হলে মাথা হ্যাং হয়ে যাবে। আর হ্যাঁ শোন, তোরা না এত চিন্তা করিস না, প্রেজেন্টেশনের ফাইনাল টাচটা আফটার অল আমিই তো দেব। আরে বাবা, হাফ অ্যান আওয়ারে দিয়ে দেব বলছি তো। আরে ভাই, এখন এআই আছে কি করতে? অত ম্যানুয়ালি প্রেজেন্টেশন বানাতে গিয়ে খাটাখাটনি করে সারাদিন সময় নষ্ট করে কোনো লাভ আছে? আজব সব। চাপ নিস না, লাইফটা আরামসে নে, বুঝলি? শোন, মাথায় রাখবি, এখন হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্কের যুগ। তোর তো আরাম ছাড়া আর কোনো কথা নেই। আর এইদিকে দেখ, কলেজের ক্যান্টিনে আজকে প্রায় ফাঁকা, কারণ একটাই, কাল থেকে ইন্টারনাল শুরু হচ্ছে। এখন হোস্টেলে মন দিয়ে পড়ছে সবাই, আর এদিকে আমরা কি করছি? বসে বসে বাতেলা করছি। এই তো বেশ করছি। আরে ভাই, তোর পড়ার দরকার হয় তুই যা না, গিয়ে হোস্টেলে বই নিয়ে বসে থাক না। কে বারণ করছে তোকে? কে তোকে এখন এখানে বসে থাকার জন্য মাথার দিব্যি দিল বলতো? ও, তার মানে আমরা এখন হোস্টেলে গিয়ে পড়বো, আর তুই এখন ক্যান্টিনে একা টেবিলে বসে বসে সিগারেট খাবো আর মেয়ে দেখবো, এটাই বলতে চাইছিস তো? হ্যাঁ, বেশ করব, সেটাই করব। আপত্তি আছে তোর? এই শোন, পরীক্ষার আগের দিন পড়াশোনা নিয়ে বেশি চাপ নিতে নেই, রিল্যাক্স করতে হয়। গুণীজনেরা সেরকমই বলে গিয়েছিলেন। এর সাথে ফালতু মুখ লাগাতে যাস না তো, বেকার ছেলে একটা। চল আমরা উঠি। টেবিল ছেড়ে সৌভিক আর সন্দীপন উঠতে গিয়ে হঠাৎ করে থমকে আবার বসে পড়ল। সৌভিক মাথা নাড়িয়ে ইশারা করে ক্যান্টিনের গেটের দিকে দেখালো। ক্যান্টিনের গেটে তখন ঢুকছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের হার্ট থ্রব মানালি। তার সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা। মানালির উপস্থিতি যেন ক্যান্টিনের গ্ল্যামারটাকে এক মুহূর্তে কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছে। দামি পোশাক, সুবিন্যস্ত চুল আর চোখে এক শীতল আত্মবিশ্বাস। তার পদক্ষেপগুলো যেন মেঝেতে নয়, কার্পেটে পড়ছে। হাঁটা চলা দেখে কলেজ ক্যাম্পাস বলে মনেই হবে না, ঠিক যেন মনে হবে মেয়েটা র্যাম্পে হাঁটছে। তার আভিজাত্য কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের ভিড় থেকে তাকে আলাদা করে দিয়েছে বইকি। ওই দেখ, লিডার এসেছে। সিভিলের সিনিয়র ছেলেগুলো ওদিককার টেবিলগুলো দখল করে আজ বসে আছে। মনে হচ্ছে আমাদের দিকেই আসছে। হ্যাঁ, আসছে, আসুক তো। টেবিলটা তো আর আমাদের প্রাইভেট প্রপার্টি নয়। তবে এই মেয়েটাকে দেখলেই মনে হয় যেন এই কলেজের প্রিন্সিপাল। প্রিন্সিপাল নয় ঠিক, তবে প্রিন্সিপালের থেকে কিছু কম যায় না। ঠিক আছে, থাক। নেতার মেয়ে মানেই প্রিন্সিপালের থেকে ওপরে হয়ে গেল। হ্যাঁ, ভালোই পারিস তোরা। মানালি আর প্রিয়াঙ্কা সরাসরি রিভুদের টেবিলের একদম সামনে এসে বসল। সৌভিক খানিকটা অপ্রস্তুত, খাবারের প্লেট আড়াল করার চেষ্টা করে। মানালি বসার আগে চেয়ারটা পিছনের দিকে সরিয়ে দিয়ে চারপাশটা একবার দেখে নেয়, যেন পরিবেশটা তার বসার উপযুক্ত কিনা একটু যাচাই করে নিচ্ছে। প্রিয়াঙ্কা, এই প্লেটটা দেখ। পরিষ্কার তো করেনি এরা। আমার তো একদম পরিষ্কার লাগছে না। আর আজ খাবারের কি অবস্থা, একদম ঠান্ডা জল হয়ে গেছে। কলেজ অথরিটিকে দেখছি কমপ্লেন করতে হবে। মানালি, জানিস তো কলেজ ক্যান্টিন মানেই তো এমন। তুই বরং শুধু স্যালাড নে, এখানে অত হাইজিন মেনটেন করে রান্না বান্না করে না। ওয়েটার, এই প্লেট আর খাবার দুটোই এক্ষুনি বদলাতে হবে। আর খাবারটা যেন গরম হয়। এইরকম অপরিচ্ছন্ন পরিবেশে আমি একটা মিনিটও থাকতে পারি না। কলেজের ক্যান্টিনের অন্দরমহল। প্লেট আর চামচের পরিচিত আওয়াজে কান পাতা দায়। একপাশে রিভু আর তার দুই বন্ধু সন্দীপন আর
সৌভিক বসে রয়েছে। খাবারের মান নিয়ে তাদের চিরন্তন অভিযোগ চললেও তাদের আড্ডায় সেসবের প্রভাব পড়ে না। কলকাতা থেকে ঝাড়খণ্ডের এই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বর পর্যন্ত রিভু চ্যাটার্জির জার্নিটা যেন অনেকটা ইলেকট্রনিক্স সার্কিটের মতোই, বেশ জটিল। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের থার্ড ইয়ারের এই ছেলেটা যতটা না মনোযোগী পড়াশোনায়, তার চেয়েও বেশি মনোযোগী জীবনের ছোট ছোট খুশিতে। হাসি খুশি, চঞ্চল আর স্পষ্টবাদী। কিন্তু তার এই সরল জীবনে আজ লাঞ্চের সময় হঠাৎই সংযোগ ঘটতে চলেছে এক ভিন্ন মেরুর শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের সঙ্গে। আরে দাদা, এমন শীতের দিনে খাবার একটু গরম না হলে জমে না, কি বলো? আর ম্যাডামের হয়তো আজ মুডটা একটু বেশি হট, তাই ঠান্ডা খাবার খেয়ে তাপমাত্রার ভারসাম্য নষ্ট করতে চাইছেন না। কি ঠিক বললাম ম্যাডাম? সন্দীপন আর সৌভিক খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে। রিভুকে কনুই দিয়ে খোঁচা মারে। আরে কি করছিস কি? তুই চেপে যা। ওরে কাকে কি বলছিস তুই? মুখটা বন্ধ রাখ দয়া করে। ওদের তিনজনের গুঁতোগুঁতি দেখে প্রিয়াঙ্কা সামান্য হেসে ফেলে। মানালি তীব্র দৃষ্টিতে রিভুর দিকে ফিরে। তার চোখে তখন আগুন। এক্সকিউজ মি, আপনি কি আমাকে নিয়ে কিছু বললেন? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি রিভু চ্যাটার্জি, ইসি থার্ড ইয়ার। আর হ্যাঁ, আমি আপনাকে তো কিছু বলিনি। আমি এখানকার অ্যাম্বিয়েন্স নিয়ে কথা বলছিলাম। জানেন তো, ঝাড়খণ্ডের এই অঞ্চলে এসে বুঝেছি এখানে দুটো জিনিস খুব দরকার। নাম্বার 1 কুল মাইন্ড, আর তার সঙ্গে নাম্বার 2 অনেক বেশি রসবোধ। তা না হলে চারপাশের এই হট অ্যাম্বিয়েন্সে কঠিন পরিস্থিতি সামলানো একটু মুশকিল। আমার মনে হয় আপনি নিজের রসবোধের মাত্রাটা একটু কমিয়ে দিন, আর হট পরিবেশ সামলানোর টিপস আমাকে দিতে আসবেন না। আমি যা চাই তা স্পষ্ট করেই বলি, কারণ আমার পরিচয়টা আপনার জানা না থাকলেও আশা করি আপনার সঙ্গে যারা বসে আছে তারা জানে। ম্যাডাম মনে হয় রাগ করছেন। আরে বাবা, আমি তো সেটাই বললাম। আপনি স্পষ্টভাষী, আর সেটা একটু একটু কর্কশ। আমার মনে হয় আপনার মতো এত ক্ষমতা যার আছে, সে যদি একটু নরম করে কথা বলে তাহলে সেটা আরো বেশি এফেক্টিভ হয়। এই যেমন ধরুন, আপনি আমাকে একটা সুন্দর হাসি দিয়ে বললেন, মিস্টার চ্যাটার্জি, আপনার কমেন্টটা একেবারেই অপ্রয়োজনীয় ছিল। দেখতেন সঙ্গে সঙ্গে আমি কিরকম চুপ করে যেতাম। মানালি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে। ওর মুখে সাধারণত হাসি দেখা যায় না, বরং কিছুটা রেগে যায়, কারণ রিভু তাকে এক প্রকার হাসতে বাধ্য করার চেষ্টা করছে। দেখুন, আপনি আমাকে জ্ঞান দেওয়াটা না বন্ধ করুন। আপনার মতো একজন মিডল ক্লাস পাবলিকের কাছে না আমার অ্যাটিটিউড কেমন হওয়া উচিত তা আমি শিখতে যাব না। আমি এখানে এসেছি আমার কাজ করতে, আর আপনি সম্ভবত এখানে এসেছেন সস্তার মজা করতে। চটপট রিভু উঠে দাঁড়িয়ে পড়ে নিজের টেবিল ছেড়ে। তারপর হাত দুটো পকেটে পুরে মানালির টেবিলের সামনে এসে একটু ঝুঁকে মানালিকে বলে, সস্তার মজা নয় মানালি, জীবনটাকে একটু এনজয় করতে। আর আপনি যখন ক্ষমতা আর আভিজাত্যের কথা বলছেন, তখন এটাও জেনে রাখুন, বুদ্ধি আর হাসি দিয়ে কঠিন পরিস্থিতিকে সহজে পার করা যায়। এনিওয়ে, আপনার প্লেট চেঞ্জ হোক আর আমার লাঞ্চ শেষ হোক। চলি, পরে দেখা হবে, কেমন? এই কটা কথা বলে রিভু সন্দীপন আর সৌভিককে নিয়ে দ্রুত হল থেকে বেরিয়ে যায়। রিভুর এই ডোন্ট কেয়ার নেচার আর সামান্য উপহাস করার ইঙ্গিত মানালির ভিতরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। প্রিয়াঙ্কা যদিও ওকে শান্ত করার চেষ্টা করে। মানালি, তুই কেন ওকে পাত্তা দিচ্ছিস? আরে বাবা, ও একটা ক্যাজুয়াল হোস্টেলের ছেলে,
বেশি মাথায় রাখিস না এসব কথা। মানালির তখন রাগ চড়েছে সপ্তমে। প্রিয়াঙ্কাকে থামিয়ে দিয়ে রিভুর চলে যাওয়ার দিকে তাকিয়ে বেশ রাগে মটমট করতে করতে বলল, তুই থাম তো, একদম জ্ঞান দিবি না আমায়। প্রথমবার একজন আমাকে এত সরাসরি এত ইজি ভাবে কথা বলল। ওর মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স আছে, কি সাহস, আমাকে নিয়ে হাসাহাসি করছে। ওর এই ঔদ্ধত্যটা না আমার একদম পছন্দ হলো না। পছন্দ হলো না নাকি তোর অ্যাটিটিউড ওর কাছে হেরে গেল, কোনটা? আমার হারার প্রশ্নই ওঠে না। এই ধরনের চঞ্চল ইম্পালসিভ ছেলেরা বেশি দিন আমার সামনে অ্যাটিটিউডে টেকে না। আমি ওকে দেখব। ওর এই ইজি গোয়িং স্বভাবটা আসলে। মানালির শীতল চোখের সেই ক্ষণিকের ঝলকানিটা ছিল এক নতুন যুদ্ধের সূচনা। একদিকে ছিল রিভু, যে তার সরলতা আর রসবোধ দিয়ে যে কোনো কঠিন পরিস্থিতিকে হালকা করে দেখতেই ভালোবাসে। আর অন্যদিকে ছিল মানালি, যে নিজের আভিজাত্য আর ক্ষমতা দিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতেই অভ্যস্ত। এই প্রথম তাদের দুজনের জীবনে এমন একজন এলো যে তাদের চিরাচরিত নিয়মের বাইরে বের করতে খানিকটা বাধ্য করছে। রিভুর হাসি আর মানালির ঔদ্ধত্য, এই দুই বিপরীত স্রোত যেন একমুখী হতে চলেছে। কারণ মানালি মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, এই ছেলেটাকে আরো কাছ থেকে দেখবে। আর রিভু সে কি জানতো তার এই আপাত সরল কৌতুকী তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার দিকে তাকে প্রথম ঠেলে দেবে। এই ঝাড়খণ্ডের মাটিতে তাদের দুজনের সম্পর্কটা কি শুধুই বন্ধুত্বপূর্ণ ঝগড়া দিয়ে শুরু হবে, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক গূঢ় ষড়যন্ত্রের কঠিন বাঁধন? যাই হোক, কলেজ ক্যান্টিনের সেই উত্তপ্ত এনকাউন্টারের পর কেটে গেছে দুটো দিন। রিভু চ্যাটার্জি তার স্বাভাবিক জীবনে ফিরেছে। ক্লাসে ফাঁকি, ছাদে হেডফোন নিয়ে ইউটিউব থেকে পছন্দের প্লেলিস্ট, আর সঙ্গে সঙ্গে টুকটাক ছবি আঁকা, আর বন্ধুদের সঙ্গে সেই চেনা জানা আড্ডা। কিন্তু মানালি সেনের হৃদয়ে তখন একটা কাঁটা বিঁধে আছে। যতক্ষণ না ছেলেটাকে উচিত শিক্ষা দিতে পারছে ততক্ষণ ওর মনে শান্তি নেই। আর এদিকে বিকেল হতে না হতেই আবার ক্যান্টিনে ভিড় জমিয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা। আসলে এটাই ওদের রিচার্জিং পয়েন্ট। চা, কফি, সিগারেট আর অফুরন্ত গসিপ। ক্যান্টিনের এক কোণে রিভু, সন্দীপন আর সৌভিক, এই তিন অবিচ্ছেদ্য বন্ধু সংগঠন কলেজের যেখানেই বসে একসঙ্গে বসে। ক্লাসে যখন স্যারেরা ক্লাস নেন তখনও তাদেরকে আলাদা করা যায় না। এমনকি পরীক্ষার সময় তিনজনের তিনটে ঘরে সিট পড়লেও যুক্তি করে বেল পড়লেই একে অন্যকে ইনফরমেশন আদান প্রদান করবে বলে ঠিক হাজির হয় জেন্টস টয়লেটের সামনে। আর তারপর আর কি, আরে বাবা, এইটুকু তো আপনারা বুঝতেই পারছেন। ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট সেমিস্টার এক্সামের সময় একটু আধটু পুড়িয়া আদান প্রদান না করলে চলে নাকি? ও আচ্ছা আচ্ছা, পুড়িয়া মানেটা বুঝতে পারেনি তাই তো? দাঁড়ান, বুঝিয়ে বলছি। শুনুন, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা সারা বছর পড়াশোনা না করলেও ওরা সেমিস্টারের আগের একটা সপ্তাহ বই থেকে মুখ তোলে না। ভাববেন না অগাধ পড়াশোনা করে এই গোটা সপ্তাহটা কাটাচ্ছে। আসলে এটা হচ্ছে ওদের লাস্ট মিনিট প্রিপারেশন টাইম। প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ছোট ছোট করে পেন দিয়ে কুচি কুচি করে কাটা পেপারে টুকে নিতে হবে, অথবা গুছিয়ে রাখতে হবে মাইক্রো জেরক্স, আর সেগুলোকে ছোট ছোট ভাঁজ করে এ পকেট ও পকেট, না না না, শুধু পকেট নয়, মোজার ভিতর, কলারের ফোল্ডে গুছিয়ে রাখতে হবে জায়গার জিনিস জায়গায়। আসলে এটা হচ্ছে এক্সাম টোটকা। ইঞ্জিনিয়ারিং বাবার ভাষায় এটাই পুড়িয়া। এদের তিনজনের মধ্যে সেই পুড়িয়া আদান প্রদান চলে জম্পেশ। সে যাই হোক, যে কথায় ছিলাম সেই কথায় ফিরি। টেবিলের উপর ইসির জটিল সার্কিট থিওরির বই আর প্রজেক্ট কপি, আর তার পাশে গরম ধোঁয়া ওঠা কফি। তবে হ্যাঁ,
কফি থেকে ধোঁয়া উঠছে নাকি সিগারেটের, সেটা অবশ্য দূর থেকে দেখলে বোঝা দায়। সত্যি বলতো রিভু, তোর কি কোনো ভয় ডর নেই? আরে মানালি সেন, তার বাপের কি ক্ষমতা তুই জানিস? না জেনে শুনে সেদিন মেয়েটাকে তুই যেভাবে ওকে অপমান করলি, আমার তো মনে হয় ঠিক একটা এর ফিডব্যাক তুই পাবি। ডোন্ট ওয়ারি বন্ধু, স্বয়ং আইজ্যাক বাবা বলে গেছেন, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। অতএব আমি যে অ্যাকশন করেছি তার একটা রিঅ্যাকশন পাবই, সেটা তো খুব স্বাভাবিক। কিন্তু বলতে পারো হে বন্ধুগণ, সেদিনের কথাগুলো অপমান কেন হতে যাবে? আমি তো শুধু ম্যাডামের ওয়ার্কিং স্টাইল নিয়ে একটা কমপ্লিমেন্ট দিয়েছিলাম। আরে বাবা, আমি স্পষ্ট কথা বলেছি, ক্ষমতা দেখিয়েছে ও, কুইটস, এতে ঝগড়ার কি আছে? তাছাড়া আমি তো আর ওর কোনো ক্ষতি করিনি, বা এক্সামের সময় ওকে কোনো ফর্মুলাও ভুল বলিনি, যাতে ও আমার উপর রেগে গিয়ে এমন কিছু করতে পারে। তাই আমার মনে হয় ব্যাপারটা খুব একটা রাজ্য স্তরে না গিয়ে লোকাল স্তরে সামলে নেওয়া যাবে। কি বলিস, ভুল বলছি? মাইরি তোর কনফিডেন্ট, সেদিন ওরকম কথা কাটাকাটির পর এখন বলছিস তুই ভুল করিসনি। ও তোকে প্রায় সস্তার মজা করা পাবলিক বলে চলে গেল। আসলে কিন্তু অপমানটা তোকে একা করেনি, আমাদেরকেও সঙ্গে করে গেল। আর তুই একটা প্রতিবাদও করলি না। ধীরে বন্ধু ধীরে, মানালি সেন প্রতিবাদী নেতার মেয়ে হতে পারে, কিন্তু প্রতিবাদ করার পেটেন্টও একা নিয়ে রাখেনি। আর হ্যাঁ রে, কি করে বলছিস তুই যে আমি প্রতিবাদ করিনি? আমি তো শোনালাম বেশ কয়েকটা কথা। আর শোন, সস্তার মজা করি ঠিকই, কিন্তু মানুষ হিসেবে আমি খুব দামি। মানালিকে এটা বুঝতে সময় দিতে হবে। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তুই ওর পিছনে লাগা ছাড়ছিস না, তাই তো? ওরে রিবু রে, আমি তো তোর ভবিষ্যৎ ঝরঝরে অন্ধকার দেখছি। কি যে হবে জানি না, মনে হচ্ছে তুই বিটেকটা আর কমপ্লিট করতে পারবি না। তার আগেই তোকে বেঘরে প্রাণ দিতে হবে রে। আগে না, আমি শুধু অপেক্ষা করছি কখন আবার সেই গম্ভীর মুখের প্লাস্টারটা খসবে, আর ও একটা মিষ্টি হাসি হেসে ডাগর চোখে আমার দিকে তাকিয়ে একটা ফ্লাইং যাকে বাদ দে। ঠিক সেই মুহূর্তে ক্যান্টিনের কাঁচের দরজা ঠেলে প্রবেশ করে মানালি আর তার বান্ধবী প্রিয়াঙ্কা। মানালি আজ যেন আর একটু বেশি পরিপাটি। ওর চোখে সরাসরি রিভুর চোখ পড়ে। রিভুর হাসিটা যেন মানালির রাগকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। নিয়তি যেন আজ আবারও তাদের মুখোমুখি করতে বদ্ধপরিকর। ক্যান্টিনের পরিবেশ হঠাৎ করে খানিকটা নীরব হয়ে যায়। মানালি তার স্বাভাবিক আভিজাত্য নিয়ে দ্রুত হেঁটে এসে রিভুর টেবিলের কাছে এসে দাঁড়ায়। প্রিয়াঙ্কা একটু অস্বস্তি নিয়ে মানালির পিছু পিছু এসে দাঁড়ায়। এই যে মিস্টার রিভু চ্যাটার্জি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 3rd ইয়ার 5th সেমিস্টার, তোমার সঙ্গে আমি কয়েকটা জরুরি কথা বলতে এসেছি। শুড আই? আরে মিস মানালি, ওয়েট ওয়েট ওয়েট, এত তাড়াতাড়ি? আর তাছাড়া আই ক্যান অনলি বি আইডেন্টিফাইড বাই রিভু, তার জন্য আমার ডিপার্টমেন্ট সেমিস্টার মেনশন না করলেও চলতো। আমি তো সবে কফিটা শেষ করলাম। বলুন, কি এমন জরুরি কথা আপনার? ইস, আগে যদি জানতাম যে আপনি জরুরি কথা বলতে আসবেন, তাহলে আর কয়েকটা কফি অর্ডার করে রাখতাম না হয়। তুমি কি সবসময় এমন অসহ্য রকম কৌতুক করো? অসহ্য একেবারে। এনিওয়ে, আমি সেদিন ক্যান্টিনে তুমি যা যা বলেছো আর যা যা হয়েছে তার জন্য তোমার কাছে কিছু বিষয় কৈফিয়ত চাইতে এসেছি। রিয়েলি? আমি সত্যিই দুঃখিত। যদিও রিভু চ্যাটার্জি কাউকে কোনোদিন কৈফিয়ত দেয় না, তবুও তুমি যদি আমার কৈফিয়ত শুনতে চাও তবে শোনো। আসলে সেদিন তোমাকে দেখে আমার মনে হলো তুমি একটু স্ট্রেসড ছিলে। আমি চেয়েছিলাম তোমাকে একটু হাসাতে। জানো তো, স্ট্রেস বেশি নিলে মানুষের বুদ্ধি কমে যায়।
যা আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য ভীষণ ক্ষতিকর। সৌভিক আর সন্দীপন হাসি চেপে রাখার চেষ্টা করে। মিটমিট করে সৌভিক আর সন্দীপনকে হাসতে দেখে মানালির রাগ আরো বেড়ে যায়। আমার বুদ্ধি নিয়ে তুমি কথা বলবেই না। আমি কম্পিউটার সায়েন্স আর তুমি ইসিই। আমার স্কোর তোমার থেকে অনেক ভালো, আর তোমার মতো সস্তা ইয়ার্কি করে আমি সময় নষ্ট করি না। তোমার কি মনে হয় তোমার ওই কলকাতা সুলভ ছ্যাবলামো দিয়ে সবকিছুকে হালকা করে দেওয়া যায়? এই 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 একদম নয়, একদম নয়। এটা কিন্তু এবার রেসিজম হচ্ছে। হ্যাঁ, যেটা বিরোধী দলনেতার মেয়ে হিসেবে মাইনাস পয়েন্টে যেতে পারে। কিন্তু দেখো, তুমি এখন রেগে যাচ্ছ, আর রাগলে তোমার সৌন্দর্য স্পয়েল হয়ে যায়। মোটেই আমি তোমাকে বলতে পারবো না যে রাগলে তোমায় ভারী মিষ্টি দেখায়। আর যদি তুমি মনে মনে সেটা ভেবেও থাকো, তাহলে ভুল ভাবছো। ইউ আর অ্যাবসলিউটলি রং মিস। আমি বাজি ধরে বলতে পারি, তুমি যদি একটু হাসি হাসি মুখ করো, তবে এই ক্যান্টিনের সব আলো কিন্তু তোমার দিকেই ফোকাসড হবে। হ্যাঁ, ক্ষমতা দিয়ে মানুষ কাজ করায়, আর হাসি দিয়ে মানুষকে আপন করে নেওয়া যায়। তুমি ক্ষমতাটা বেছে নিয়েছো, তাই তুমি আপন করে তুলতে পারছো না কারোকে। মানালি যেন এবার সত্যিই রেগে যায়। ও রিভুর টেবিলের উপর থাকা সার্কিটের খাতাটা হঠাৎ করে টেনে নেয়। কিছু একটা বলতে গিয়েও থেমে যায়, আর ওর রাগ যেন এখন একটা জেদে পরিণত হয়েছে। আচ্ছা, তার মানে তুমি যখন এত ইজি গোয়িং আর রিল্যাক্সড, তখন আমি না হয় তোমাকে একটু পরীক্ষা করে দেখি? কথাটা বলেই খাতাটা নিয়ে পিছন ফিরে হাঁটা শুরু করে, আর তারপর বেশ রেগে মেগে খাতাটা মুখের সামনে তুলে ছিঁড়ে ফেলার ভান করে রিভুর দিকে তাকিয়ে থাকে। এই নিন আপনার বুদ্ধিমত্তার পরিচয়পত্র। আমি এটা রাখলাম, দেখি আপনি কত সহজে এই পরিস্থিতি সামলান। এই 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 দাঁড়াও 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 মানালি, তুমি কি এটা ঠিক করছো বলো? সেমিস্টারের সামনে আমার রাতের পর রাত জেগে লেখা সার্কিট থিওরির অ্যাসাইনমেন্টের প্রজেক্ট কপি ছিঁড়ে ফেলতে চাইছো, যেটা আমাকে কাল জমা দিতে হবে। আর ওটা না হলে আমি প্র্যাকটিক্যালি ফেল করে যাব, সেটা তুমি জানো। কেন? তুমি তো সব পরিস্থিতি সহজেই সামলে নাও। এবার দেখি তুমি প্রমাণ করো যে তুমি শুধু মুখেই বড়াই করো না। রাতারাতি এরকম আরেকটা কপি বুদ্ধি করে বানিয়ে ফেলো দেখি। আপাতত আমি তোমার কপিটা দেব না। প্লিজ মানালি, এটা আমার ক্রেডিট পয়েন্টের ব্যাপার। এটা কিন্তু কোনো ব্যক্তিগত রাগ দেখানোর সময় নয়। হ্যাঁ, তুমি কিন্তু মারাত্মক ভুল করছো। আমি ভুল করছি না, আমি শুধু তোমাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি কতটা অসহ্য হওয়া যায়। ঠিক এই সময় মানালির হাত থেকে খাতাটা হঠাৎ ছিটকে পাশের টেবিলে পড়ে যায়, আর সেই টেবিলে রাখা একটা আধ খাওয়া কফির মগ উল্টে গিয়ে সেই খাতার উপর কফি ছড়িয়ে পড়ে। মানালি, রিভু, প্রিয়াঙ্কা সবাই স্টান্ট হয়ে যায়। মানালির মুখ ফ্যাকাশে হয়ে গেছে এতক্ষণে, আর জেদ মুহূর্তে উড়ে যায়। এক মুহূর্তের জেদ, আর তার ফলশ্রুতিতে একটা বিশাল ভুল। মানালির সেই জেদ পূর্ণ উদ্ধত্ত এক মুহূর্তে নিজের লজ্জা আর অনুশোচনায় রূপান্তরিত হলো। ও বুঝতে পারল রিভুর সঙ্গে তার এই ঝগড়াটা এখন ব্যক্তিগত সীমা লঙ্ঘন করে ফেলেছে। রিভু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, কফি মাখা খাতাটার দিকে তাকিয়ে থাকে, যেখানে তার বেশ কয়েক রাত্রের পরিশ্রম ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। মানালি কাঁপা কাঁপা স্বরে বলে, ওএমজি রিভু, আই এম সরি, আমি এটা ইচ্ছা করে করিনি। আমার সত্যি সত্যি এরকম কোনো ইন্টেনশন ছিল না। আমি সত্যিই দুঃখিত। রিভু গভীর নিঃশ্বাস ফেলে আস্তে করে খাতাটা হাতে নেয়। তার মুখের হাসিটা উধাও হয়ে গেছে। শান্তভাবে মানালির দিকে তাকায়। দেখলে মানালি, তুমি তোমার ক্ষমতা দেখালে, কিন্তু ফলাফল কি হলো? 0। আমার এই এতদিন ধরে রাত জেগে করা কাজ নষ্ট হলো তো। আমার এই সার্কিট ডিজাইন আমাকে পুরোপুরি নতুন করে ড্র করতে হবে।
আর তার জন্য আমার আরও অনেকটা টাইম ওয়েস্ট হবে। আমি আমি সত্যি বুঝতে পারিনি, এটা এটা সত্যি বড্ড ভুল হয়ে গেছে। প্লিজ রিভু, আমি জানি না আমি কি বলে ক্ষমা চাইবো। আমার জেদের জন্য। শুধু জেদ নয়, জেদ আর অহংকার দুটোই খারাপ জিনিস। আচ্ছা বলো তো, তুমি তো এই এত বড় একজন নেতার মেয়ে, এত ভালো ছাত্রী, কিন্তু জেদের বশে কি করলে? নিজের ইমেজটাই তো ডাউন করে দিলে, তাই না? আমি ভুল করেছি, আমি স্বীকার করছি। তুমি যা শাস্তি দেবে আমি মেনে নেব, কিন্তু প্লিজ তোমার সার্কিট থিওরির প্রজেক্টটা, আচ্ছা আমি কিভাবে সাহায্য করতে পারি বলো না? শাস্তি দেব আমি? আমি কিন্তু খুব আজব মানুষ। হ্যাঁ, শাস্তিটা হলো তুমি এখন থেকে আমার বন্ধু হবে, আর আমার প্রজেক্টটা, হ্যাঁ মশাই, আমার প্রজেক্টে তোমাকেই সাহায্য করতে হবে। প্রত্যেকটা সার্কিট ধরে ধরে আমার খাতায় এঁকে দিতে হবে। আমার এখন পুরোটা মোটেই ড্র করার মতো হাতে অত সময় নেই। বন্ধু, আমি তোমাকে প্রজেক্টে সাহায্য করব, কিন্তু আমি তো সার্কিট থিওরির কিছুই জানি না। হ্যাঁ, এই যে একটু আগেই বলছিলে তোমার বুদ্ধি আমার চেয়ে অনেক বেশি, তুমি তো নিজেই বললে। কম্পিউটার সায়েন্স, ইসির থেকে তোমার স্কোর বেশি ছিল, আর এই সার্কিটের রিসোর্সগুলো না হয় আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করে দেব। তারপর তোমার ফোন নাম্বারটা বলো তো, সেভ করে নি। মানালি কিছুক্ষণ রিভুর দিকে তাকিয়ে থাকে। রিভুর চোখে কোনো ক্ষোভ নেই, আছে শুধু একটা অদ্ভুত সারল্য। মানালির ভিতরের জেদি মেয়েটা এবার যেন খানিকটা নরম হতে শুরু করে। কাঁপা কাঁপা হাতে রিভুর বাড়িয়ে দেওয়া হাত থেকে ফোনটা নিয়ে নিজের নাম্বারটা সেভ করে দেয় রিভুর ফোনে। তারপর কফিতে ভিজে যাওয়া সার্কিট থিওরির কপিটা হাতে তুলে নেয়, সামান্য হেসে বলে, ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, আমি রাজি। আমার ভুলটা শুধরে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি কথা দিচ্ছি, আমি আর কখনোই তোমার সঙ্গে এমন ব্যবহার করব না। বন্ধুত্বে স্বাগতম মানালি। এবার দেখি সিএসির বুদ্ধি আর ইসির আইডিয়া মিলে একটা দারুণ প্রজেক্ট তৈরি হয় কিনা। মানালি ইতস্তত করে হাত মেলায়। প্রিয়াঙ্কাও হাঁপ ছেড়ে বাঁচে। সন্দীপন আর সৌভিক অবাক হয়ে একে অন্যের দিকে চাওয়াচাওয়ি করতে থাকে। এক কঠিন ঝগড়া থেকে জন্ম নেয় এক অপ্রত্যাশিত বন্ধুত্ব। মানালির জীবনে এই প্রথম কোনো সম্পর্ক শুরু হলো অহংকারের প্রাচীর ভেঙে, তাও আবার অনুশোচনার হাত ধরে। রিভুর এই ক্ষমাশীল মনোভাব আর তার শান্ত হাসি মানালির মনে এক নতুন আলোড়ন সৃষ্টি করল। মানালি হয়তো জানেই না এই বন্ধুত্বের সূচনা আসলে এক গভীর পরিকল্পনার প্রথম ধাপ, যার মূল চাবিকাঠি লুকিয়ে আছে ঝাড়খণ্ডের কোনো এক অন্ধকার জঙ্গলে। রিভু হাসছে, কিন্তু ওর ভিতরের প্রতিটা মুহূর্ত একটা যন্ত্রণাদায়ক নাটকের অভিনয়। ওর উদ্দেশ্য এখন একটাই, মানালিকে বন্ধুত্বের জালে জড়িয়ে ফেলা। বন্ধুত্বের আড়ালে কখন যেন শুরু হয়ে গেল এক ভয়ানক প্রেমের ষড়যন্ত্র। কলেজ ক্যান্টিনের সেই তিক্ততা আর ক্যান্টিনের কফি মাখা অনুশোচনা ওসব এখন অতীত। গত কয়েক সপ্তাহে রিভু চ্যাটার্জি এবং মানালি সেনের বন্ধুত্বটা এমন পর্যায়ে পৌঁছেছে যা তাদের সহপাঠীদের ধারণার বাইরে। বিশেষত প্রজেক্টের কাজ শেষ হওয়ার পরেও ওদের মেলামেশা বন্ধ হয়নি। এখন চলছে সেমিস্টার ব্রেক, কলেজে ভিড় কম, কিন্তু শহরে ব্যস্ততা বেড়েছে। এই সময়টাকেই রিভু বেছে নিয়েছে মানালির আরও কাছাকাছি আসার জন্য। মানালি বা রিভু কেউই হয়তো বুঝতে পারেনি যে একে অন্যের এতটা তাড়াতাড়ি এতটা কাছাকাছি চলে আসবে। আসলে যেভাবে ঝগড়া দিয়ে ওদের সম্পর্কটা শুরু হয়েছিল তাতে এমন একটা বন্ধুত্ব আশা করাই যায় না। তবে এই গোপন সম্পর্ককে গোপন রাখতে গিয়ে রিভুকে বেশ মজাদার সব পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। কখনো বা মানালির ফোন নাম্বার
মনোময় বলে সেভ করে রাখতে হচ্ছে, যাতে হোস্টেলে থাকাকালীন মানালির ফোন এলে সৌভিক সন্দীপন সন্দেহের চোখে ওর দিকে না তাকায়। কখনো বা নেহাত পড়তে যাওয়ার অজুহাতে লুকিয়ে চুরিয়ে দেখা করতে হচ্ছে মানালির সঙ্গে। এ যেন এক অদ্ভুত বসন্ত বিলাপ চলছে। পাছে ধরা পড়ে যায়, আর তারপর সৌভিক সন্দীপনরা লেগ পুল করতে সুযোগ ছাড়ে না। ঠিক তেমনই একদিন দুপুরের রোদ যখন তেজ কমিয়ে এনেছে, এমন একটা সময়ে মানালি একটা দামি কফি শপের সুন্দর একটা জানলার ধারে টেবিল দখল করে বসে আছে। ওর হাতে ডিজাইনার ব্যাগ, আর সামনে টেবিলে রাখা রয়েছে বিদেশি ব্র্যান্ডের কফি। রিভু দ্রুত পায়ে কফি শপে প্রবেশ করে, চারপাশটা একবার চোখ বুলিয়ে নেয়, যেন কোনো এক অদৃশ্য শত্রুর খোঁজ করছে। দেরি করে ফেললাম, ভাগ্যিস আজ হস্টেলের উল্টো দিকের রাস্তাটা দিয়ে এসছিলাম, আর একটু হলেই সৌভিকদের চোখে ধরা পড়ে যাচ্ছিলাম। কি দরকার এই সেমিস্টার ব্রেকেও ওদের কলেজ চত্বরের কাছাকাছি থাকার কোনো দরকার আছে? কোনো কাজ নেই, কম নেই। ও এত লুকোচুরি করার কি দরকার? এত ভয় পাচ্ছ কেন? তুমি তো আমাকে বন্ধু হিসেবেই দেখছো। বন্ধুদের সঙ্গে দেখা করা কি অপরাধ? আরে বাবা, অপরাধ নয়, কিন্তু তুমি এত সহজভাবে না ব্যাপারটা নিও না। ওই দুটো কি জিনিস তুমি তো আর জানো না। আমাদের নিয়ে কলেজে একটা গুজব রটতে কতক্ষণ। আর তোমার ওই বন্ধু, বিশেষ করে প্রিয়াঙ্কা, সে তো আমাকে দেখলেই এমন করে তাকায় যেন আমি একটা বিপজ্জনক প্রাণী। প্রিয়াঙ্কা আমার কাছে তোমার অনেক প্রশংসা করে, তোমার ছটফটে মেজাজ আর তোমার বুদ্ধি। ও খুশি যে আমাদের মধ্যেকার সেই মন কষাকষিটা ভাঙাতে তুমি নিজেই এগিয়ে এসেছো। আর লুকোচুরি, তুমি তো সব সময় অ্যাডভেঞ্চার ভালোবাসো, তাই না? এটা কি একটা ছোট্টখাটো অ্যাডভেঞ্চার নয়? রিভুর মুখের হাসিটা মিলিয়ে যায়। অ্যাডভেঞ্চার শব্দটা তাকে তার আসল লক্ষ্যের কথা মনে করিয়ে দেয়, কিন্তু দ্রুত নিজেকে সামলে নেয়। হ্যাঁ, অ্যাডভেঞ্চার তো বটেই, কিন্তু এই অ্যাডভেঞ্চারটা একটু অন্যরকম। এখানে হারলে অর্ধেক রাজ্য সমেত রাজকন্যা বাতিল হয়ে যেতে পারে। পরিবেশ হালকা করার চেষ্টা করে রিভু নিজেই, তাই ওই সস্তার খানিক মজা করে নেয়। তারপর আবার গুরুগম্ভীর স্বরে বলতে শুরু করে, যাই হোক, শোনো, একটা কথা জিজ্ঞাসা করি। তুমি তো এত বিত্তশালী, এত সুযোগ সুবিধা তোমার হাতের মুঠোয়। আচ্ছা, তুমি কেন আমার মতো একটা ভ্যাগাবন্ড সাধারণ মিডল ক্লাস ছেলের সঙ্গে সময় নষ্ট করছো? কেন? এটা কি তোমাদের বন্ধুদের জিজ্ঞাসা, নাকি তোমার নিজের প্রশ্ন? দেখো রিভু, বাইরের চাকচিক্য আমার কাছে আজন্মের অভ্যেস, কিন্তু তোমার মধ্যে আমি এমন কিছু খুঁজে পাই যা আমার চারপাশে আর কারোর কাছে নেই। সত্যি কথা বলো, তুমি ভয়ও পাও না, আর তুমি আমাকে হাসাতেও পারো। আচ্ছা, তার মানে আমার আসল কাজ হলো তোমার পার্সোনাল ক্লাউন হওয়া, তাই তো? না, আমার বেস্ট ফ্রেন্ড হওয়া, যে আমার ভুল ধরিয়ে দিতে পারে, আমার চোখে আঙুল দিয়ে আমার অন্যায়টা বলতে পারে, যে আমার বাবা নামকরা নেতা বলে সবসময় আমাকে অয়েলিং বাটারিং করে চলার চেষ্টা করে না, যার কাছে আমার বংশ পরিচয়, আমার প্রভাব প্রতিপত্তি কোনো ম্যাটার করে না। আলতো করে রিভু হাত রাখে মানালির হাতে। তাদের এই প্রথমবার স্পর্শ হয়। রিভু এই ঘনিষ্ঠতায় ভিতরে ভিতরে সতর্ক হয়ে যায়। মানালিকে মোহিত করা তার কাজ, কিন্তু তার নিজের মন যেন এই আন্তরিকতায় সত্যি দুর্বল হয়ে পড়ছে। রিভুর মস্তিষ্কের প্রতিটি কোষ তাকে মনে করিয়ে দেয় এটা একটা মিশন। অনুভূতি এখানে নিষিদ্ধ, কিন্তু মানালির সরল আন্তরিকতা আর তার হাতের উষ্ণতা রিভুর সেই কঠিন দেওয়ালটা যেন একটু একটু করে ভেঙে ফেলছে। মানালি যখনই তার জীবনের বিলাসবহুল দিকগুলো নিয়ে কথা বলে, দামি উপহার, বিদেশে ছুটি কাটানো, রিভু তখন কেবল মনোযোগ দিয়ে শোনে। ও জানে এই তথ্যগুলোই একসময় তার মিশনকে সফল করতে কাজে লাগবে। তারা কফি শপ থেকে বেরিয়ে
শপিং মলের ভিতরে একটা বিলাসবহুল আউটলেটে এসে পৌঁছয়। মানালি রিভুর জন্য একটা দামি ব্র্যান্ডের টি শার্ট পছন্দ করে। রিভু, এই শার্টটা নাও, তোমাকে খুব মানাবে। জাস্ট আ মিনিট, প্রাইসটা একটা দেখি। 1499। নো ওয়ে, মানালি এত দাম! আমার ওই এসপ্ল্যানেড থেকে ওই আদিদাসের টি শার্ট ওটাই ঠিক আছে। অরিজিনাল পরার সাহস আমার নেই, ওই ফার্স্ট কপি কিনেই একেবারে হিমশিম খেয়ে যাই। আমার শপিংয়ের জন্য এত খরচ করার দরকার নেই। আমি তো আর তোমার মতো নই, আমার সবটা চলতে হয় একটা বাজেট মেনে, বুঝলে? কেন তুমি সবসময় টাকা নিয়ে কথা বলো? তুমি আমার বন্ধু, আর আমি তোমার জন্য এটা কিনছি। এতে তোমার মান সম্মান চলে যাবে না? তুমি এত আত্মসচেতন কেন? আত্মসচেতন নই, আসলে আমি বাস্তববাদী। আমার মতো ছেলেদেরকে না নিজের ভবিষ্যৎটা নিজেকেই তৈরি করতে হয়। আমি তো তোমাদের মতো নই, যাদের সবকিছুই আগে থেকে সাজানো থাকে। তুমি কি সবসময় এই পার্থক্যটা বজায় রাখবে? টাকা দিয়ে কি তুমি আমাকে বিচার করছো? আমি তো তোমার সিম্পলিসিটি আর তোমার সঙ্গটা ভালোবাসি, তোমার ব্যাংক ব্যালেন্স নয়। হঠাৎ রিভু চমকে ওঠে। শপিং মলের উল্টো দিকে সৌভিক আর সন্দীপনকে দেখতে পায়। তারা সম্ভবত কিছু একটা ইলেকট্রনিক্সের দোকান খুঁজছে। তাড়াতাড়ি মানালিকে একপাশে টেনে নিয়ে গিয়ে প্রায় ফিস ফিস করে বলে, হেই মানালি, দাঁড়াও, এক্ষুনি ওদিকে তাকিও না, আমার বন্ধুগুলো। কি হলো, কি হলো, এভাবে টানছো কেন? আরে প্লিজ, আমি তোমাকে পরে সব বলছি। ওরা দেখলে কেস খেয়ে যাব। ওরা ভাববে ওদেরকে লুকিয়ে তোমার সঙ্গে ডেট করছি। ডেট করছো না তো কি করছো? তুমি কত বড় ভীতু রামগো, বন্ধুদের থেকে আমাকে লুকোচ্ছ কেন? আরে বাবা, আস্তে কথা বলো। আমি ওদেরকে এই ব্যাপারটা সারপ্রাইজ দিতে চাইছি। প্লিজ চুপ করো, ওরা তো এদিকেই আসছে বলে মনে হচ্ছে। কি কেস? মানালি রিভুর এই লুকোচুরি খেলা দেখে খুব মজাই পায়। ও নিজেই রিভুর কাছাকাছি সরে আসে, যাতে র্যাকের আড়ালে ওরা দুজনেই ভালোভাবে ঢাকা পড়ে যায়। ঠিক আছে, আমরা লুকোই, কিন্তু এই সারপ্রাইজটা কি শুধু তোমার বন্ধুদের জন্য নাকি আমার জন্য? তুমি আসলে তোমার এই অ্যাডভেঞ্চারের গল্পগুলো কাদের থেকে লুকোচ্ছ রিভু? আমি কাউকেই লুকোচ্ছি না মানালি, আমি শুধু এই সম্পর্কটা সবার চোখের আড়ালে রাখতে চাইছি, যাতে এর ভিতটা মজবুত হয়, বুঝলে? সৌভিক আর সন্দীপন চলে যায়। রিভু স্বস্তির নিঃশ্বাস ফেলে। মানালির কাছে সে তার এই লুকোচুরির কোনো স্পষ্ট কারণ দেয় না, কিন্তু মানালি সেই রহস্যময়তা বেশ উপভোগ করছে। ও বুঝতে পারে রিভু সহজ হলেও ওর জীবনের কিছু একটা জটিলতা আছেই, যা ওকে অন্যদের থেকে লুকিয়ে রাখতে হয়। আর এই জটিলতা মানালির কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। শপিং মল থেকে কিছুক্ষণ পর বেরিয়ে আসে ওরা দুজনেই। শোনো, আমি চাই তোমার এই মধ্যবিত্ত বাজেট আর আত্মসচেতনতা ভুলে যাও। আমি তোমার সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। তুমি যখন আমাকে হাসাও, তখন আমার জীবনের এত বছরের চাপ সব উধাও হয়ে যায়। ঠিক আছে মানালি, তোমার কথায় যদি আমার জীবনের চাপ কমে তবে আমি চেষ্টা করব। কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমার কাছে ঋণী হয়ে থাকতে চাই না। আমার নিজের একটা পরিচয় আছে, যেটা আমার একান্ত নিজের, যেটা আমার নিজের হাতে তৈরি। আমিও চাই তুমি সেই পরিচয়টা তৈরি করো, কিন্তু এই বন্ধুত্বে তুমি আমার সবটুকু, আর আমিও তোমার। দ্রুত নিজের হাতটা মানালির মুখের কাছে গিয়ে থামিয়ে দেয়। রিভুকে জড়িয়ে ধরে মানালি। রিভুর ভিতরের যুদ্ধ আরো তীব্র হয়। ও কি সত্যিই মানালির এই ভালোবাসায় নিজেকে সঁপে দেবে, নাকি নিজের মিশনটুকু শেষ করবে? ওর চোখের সামনে ভেসে ওঠে বাবা মায়ের মুখ। এই ঘনিষ্ঠতা তাকে আরো বেশি করে মানালির কাছে নিয়ে আসছে, কিন্তু তার চূড়ান্ত লক্ষ্য হলো এই মেয়েটাকে প্রতারণা করা, যা হয়তো রিভুর পক্ষে সম্ভব নয়।
এরই মধ্যে সেমিস্টার ব্রেক শেষ হয়। এই কদিনের লুকোচুরি ও ঘনিষ্ঠতা তাদের বন্ধুত্বকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। এখন আর মানালির চোখে সেই জেদ নেই, আছে শুধু রিভুর প্রতি গভীর বিশ্বাস। আর রিভু, সে এখন মানালির কাছে কেবলই বেস্ট ফ্রেন্ড নয়, তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ষড়যন্ত্রের এই জালে রিভু নিজেই কখন যে জড়িয়ে পড়ছে আবেগের বাঁধনে, তা সে টেরও পাচ্ছে না। সে এখন তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির দিকে এগিয়ে চলেছে। সেমেস্টার ব্রেক শেষ, কলেজ আবার নতুন উদ্যমে শুরু হয়েছে। কিন্তু রিভু আর মানালির সম্পর্কের সমীকরণটা এখন আর ক্যান্টিন বা কফি শপের মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের বন্ধুত্ব পরিণত হয়েছে গভীর অনুরাগে। রিভুর ভেতরের দ্বন্দ্বে যতই জ্বালা থাক, মানালির কাছে সে একান্তই তার প্রেমিক। কিন্তু হোস্টেলের এই 4 দেওয়ালের ভিতরে সেই প্রেমকে গোপন রাখাটা এখন দুঃসাহসিক একটা চ্যালেঞ্জ। কারণ হস্টেলের কড়া নিয়ম আর বন্ধু সন্দীপন সৌভিকের তীক্ষ্ণ নজর দুটোই এড়িয়ে চলতে হয় রিভুকে। হস্টেলের ছাদে রিভু কানে হেডফোন দিয়ে ওর প্রিয় প্লেলিস্টটা শুনতে শুনতে একটা পেইন্ট বুক হাতে একা বসেছিল। ওর মন অস্থির। কিছুক্ষণের মধ্যেই মানালি আসছে, একেবারে হোস্টেলের ভিতরে লুকিয়ে দেখা করবে। এই প্রথম এমন একটা ঝুঁকি নিচ্ছে ওরা। মানালি, আর কতক্ষণ? প্লিজ দেরি করো না। এই দেওয়াল টপকাতে গিয়ে যদি কিছু হয়, সর্বনাশ হয়ে যাবে। এত ভয় পাচ্ছ কেন? তুমি তো বললে একটু অ্যাডভেঞ্চার না হলে জীবনটা বোরিং। ঠিক আছে, আমি প্রায় চলেই এসেছি। তুমি বরং ছাদের সিঁড়িটার কাছে নজর রাখো। এই অ্যাডভেঞ্চারটা না আমার কিন্তু মোটেই ভালো লাগছে না। তুমি তুমি কোনো রকমে পিছনের গেট দিয়ে ভিতরে ঢোকো। আর প্লিজ বেশি হাসাহাসি করবে না, আওয়াজ যেন না হয়, কেমন? ঠিক আছে, তোমার এত চাপ নিয়ে কাজ নেই। এক্ষুনি আসছি, দেখা হচ্ছে, বাই। রিভু ফোনটা রেখে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সিঁড়ি দিয়ে হোস্টেলের ছাদে রিভুর সামনে এসে দাঁড়ায় মানালি। ওকে তার স্বাভাবিক জমকালো সাজের বদলে আজ একটা সাধারণ সালোয়ার কামিজে দেখা যায়। তার চোখে রোম্যান্সের উত্তেজনা। আমি চলে এসেছি, দেখলে তো? তোমার ইসিইর জটিল সার্কিটের চেয়েও এই হোস্টেলে ঢোকার রাস্তাটা কত সোজা। হেই, তুমি কি পাগল? এত ঝুঁকি নিতে কে বলে? হ্যাঁ, কেউ দেখলে কি হবে বলো তো? এই হোস্টেলে এমনিতেই মেয়েদের ঢোকা কমপ্লিটলি বারণ। তোমার জন্যই এসেছি। তোমার কাছে আসার এই অ্যাডভেঞ্চারটা আমি ছাড়তে পারতাম না। তুমি সব সময় শুধু দায়িত্ব আর নিয়মের কথা বলো। আজ শুধু আমাদের কথা বলো প্লিজ। ধ্যাত। ছাদের রেলিং ধরে তারা দুজনে রাতের ঝাড়খণ্ড শহরের দিকে তাকিয়ে থাকে। মাথার উপরে তারায় ভরা আকাশ, পরিবেশ অত্যন্ত রোমান্টিক। জানো তো, তুমি যখন প্রথমবার ক্যান্টিনে এসেছিলে, তোমার ওই অহংকার দেখে না খুব রাগ হয়েছিল। আর এখন তোমার এই পাগলামি দেখে ভয় হচ্ছে। না, ভয় নয়, ভালোও লাগছে। আচ্ছা মানালি, তুমি তুমি আমার কাছে কি হয়ে উঠছো তা কিন্তু আমি জানিও না, জানো? তুমি আমার কাছে কি তা কিন্তু আমি জানি। তুমি সেই মানুষ যে আমার জীবনে প্রথমবার আমার আভিজাত্য বা আমার ক্ষমতা দেখেনি, দেখেছে আমার রাগ আর আমার জেদ। আর তুমি প্রথমবার আমাকে সত্যিকারের হাসি এনে দিয়েছ। আমি আমি তোমাকে ভালোবাসি মানালি, সত্যিই ভালোবাসি। কিন্তু কিন্তু এটাও জানি আমাদের লাইফস্টাইল ডিফারেন্ট, আমাদের দুজনের আলাদা দুটো পৃথিবী। কিন্তু আমি নিজেকে তোমার থেকে দূরে রাখতে পারছি না। আমিও তোমাকে ভালোবাসি রিভু। এই প্রথম কেউ আমাকে শর্তহীনভাবে ভালোবাসছে, আমার সম্পদ বা ক্ষমতার জন্য নয়। তাদের মধ্যে এক আবেগ ঘন মুহূর্ত তৈরি হয়। ছাদের নীরবতা কেবল তাদের হৃদয়ের শব্দ শুনতে পায়।
তাদের প্রথম প্রেমের অঙ্গীকার। এই অঙ্গীকারের পিছনে লুকিয়ে আছে রিভুর এক গভীর ষড়যন্ত্রের কালো ছায়া, যা কেবল তার বাবা মায়ের মুক্ত জীবনের জন্য। কি অনন্ত প্রতীক্ষা, কি অনন্ত হৃদস্পন্দন, যা কেবল রিভু একাই টের পাচ্ছে। প্রেমের এই গভীর মুহূর্তেই নিয়তি আবারও রিভুর সঙ্গে কৌতুক করল। ছাদের উপরে কিছুক্ষণ সময় কাটানোর পর রিভু মানালিকে তার হস্টেল রুমের দিকে নিয়ে যায়, যাতে সে নিরাপদে বাইরে বের হয়ে যেতে পারে। কিন্তু ঠিক তখনই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। রিভু মানালিকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখে তার রুমের দরজা সামান্য খোলা। সে ভাবল এই সুযোগ, মানালিকে নিয়ে রুমে ঢুকে যাবে। মানালি খানিকটা অবাক হয়। এসো, এইটাই আমার রুম। আরে বাবা, তুমি কি পাগল হলে নাকি? তোমার রুমে কেন? কেউ দেখে ফেললে? আরে চুপ করো, এই উইন্ডোটা দিয়ে না তুমি সহজে বাইরে চলে যেতে পারবে। চিন্তা করো না, আমি গেট পর্যন্ত তোমার সঙ্গে যাব। মানালি হাসতে হাসতে রিভুর দিকে এগিয়ে যায়। রিভু ঠিক সেই মুহূর্তেই মানালির কপালে আলতো করে চুমু এঁকে দেয়। ঠিক তখনই দরজাটা সশব্দে খুলে যায়। সামনে দাঁড়িয়ে সন্দীপন, তার হাতে চায়ের কাপ। সন্দীপন যেন তার চোখকে বিশ্বাসই করতে পারছে না। কি ব্যাপার সন্দীপন, তুই এখানে এই সময়? বাইরে যা একটু। আমি তো আমার রুমে এসেছি। এটা তোর একার রুম তো নয়, তাই না? তুই ভুলে যাচ্ছিস এখানে তুই, আমি আর সৌভিক তিনজনেই রুম পার্টনার। আর মানালি মানে তুমি এখানে আমাদের হোস্টেল রুমে। হ্যাঁ, আমি এখানে ওই রিভুর কাছে প্রজেক্টের কিছু জিনিসপত্র ছিল না, ওটাই নিতে এসেছিলাম। ওহ আচ্ছা, বেশ বেশ। তা প্রজেক্টের জিনিসপত্র, রাত 1টা বাজে আর তোমরা প্রজেক্টের জিনিসপত্র নিয়ে এত ঘনিষ্ঠ আলোচনা করছো, তাই তো? মানালি, তুমি কম্পিউটার সায়েন্সের ছাত্রী আর রিভু ইসিই। তোমাদের প্রজেক্ট কমন হতেই পারে, কিন্তু তোমাদের কেমিস্ট্রি তো মানে একদম ইনসিঙ্ক। হ্যাঁ, সন্দীপনের ছ্যাবলামিতে ভরা হাসির আওয়াজে পাশের রুম থেকে সৌভিকও চলে আসে। কি হয়েছে রে? কিসের এত হাসি? ও মানালি, তুমি কখন এলে? এই দেখ, তোরা কিন্তু কোনো কথা বলবি না, হ্যাঁ? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার? মানালি, তুমি হোস্টেলের ভেতরে? এটা তো ইতিহাসের পাতায় লেখা থাকবে, হোস্টেল লাইফের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। তোমাদের অ্যাডভেঞ্চারাস বন্ধু তোমাদেরকে চমকে দিতে ভালোবাসে, তাই না রিভু? হ্যাঁ, বন্ধুদের দিকে তাকিয়ে রিভু যেন পরিস্থিতিটা খানিকটা ম্যানেজ করতে চাইছে। শোন, আমি আর এই সব হাইড অ্যান্ড সিক খেলবো না তোদের সঙ্গে। মানালি না আমার ওই জাস্ট ফ্রেন্ড নয়, ও আসলে আমার গার্লফ্রেন্ড। আমরা একে অপরকে ভালোবাসি। সন্দীপন আর সৌভিক অবাক হয়ে যায়, কিন্তু ওদের মুখে হাসি ফোটে। তারা যেন বন্ধুর এই সাহস দেখে বেশ খুশি হয়েছে। ভাই, বিশ্বাসই হচ্ছে না। রিভু, তুই শেষমেশ মানালিকে পটালি? ভাই ভাই, তোকে স্যালুট ভাই, স্যালুট। এবার তাহলে তো মানালিকে মানালি বৌদি বলা আমাদের কর্তব্য। হ্যাঁ, কর্তব্য। হোস্টেল সুপারের চোখে পড়ার আগেই এই অ্যাডভেঞ্চারটা শেষ করতে হবে। চলো, আমরা তোমাদেরকে কভার দিচ্ছি। সন্দীপন আর সৌভিক মিলে মানালিকে দ্রুত হোস্টেল থেকে বের করে দেওয়ার প্ল্যান করে। তারাই বাইরের গেটে গিয়ে পাহারাও দেয়। যাওয়ার আগে রিভু একবার মানালিকে জড়িয়ে ধরে। তুমি ওদেরকে সত্যি কথাটা না বললেও পারতে। কেন? যারা আমাদের ভালোবাসাকে গোপন রাখতে সাহায্য করছে ওরাই তো আমাদের আসল বন্ধু। আর আমি চাই না আমাদের সম্পর্কটা আর লুকোচুরিতে থাকুক।
আশা করি তুমি আমাকে বিশ্বাস করো। রিভুর মুখে আবার সেই গোপন যন্ত্রণার ছাপ। মানালির বিশ্বাস তাকে আরও বেশি করে আঘাত করে। যাগ্গে, অনেকটা রাত হয়ে গেছে। ঠিক আছে, আমি কাল তোমার সঙ্গে সেই লেক সাইডে দেখা করব। আর এই অ্যাডভেঞ্চারের পর আমাদের একটু শান্ত পরিবেশে কথা বলা দরকার। কিছুক্ষণের মধ্যেই সন্দীপন আর সৌভিকের সহায়তায় মানালি হোস্টেল থেকে নিরাপদে বের হয়ে যায়। রিভু তার বন্ধুদের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে থাকে। মানালির ভালোবাসা এখন আর কেবল আবেগের নয়, তা এখন রিভুর বন্ধুদের কাছেও স্বীকৃত। প্রেম আরও গভীর হয়, কিন্তু রিভু জানে এই ভালোবাসার মূল্য অনেক। পরের দিন ডিমনা লেকের ধারে মানালির সঙ্গে রিভুর সেই ভালোবাসার কথা হয়, কিন্তু রিভুর মনে তখন বাজতে থাকে কেবল তার বাবা মায়ের মুক্ত জীবনের ঘণ্টা। রিভুর জীবনের সবচেয়ে কঠিন অংশ এখান থেকেই শুরু হতে চলেছে, যা এখন শুধু মানালিকে নিজের জালেই জড়িয়ে ফেলছে না, ও নিজেও নিজের আবেগের জালে জড়িয়ে পড়ছে আস্তে আস্তে। লেক সাইডের শান্ত সবুজ ঘাস আর অস্তগামী সূর্যের নরম পরশ প্রেম জমে ওঠার জন্য একটা আদর্শ পরিবেশ। রিভু আর মানালি বসে আছে একটা নির্জন বেঞ্চে। ওদের প্রেম এখন আরও গভীর। রিভু জানে ওর হাতে আর বেশি সময় নেই। মানালির বিশ্বাসকে কাজে লাগাতে হলে ওকে তার জীবনের সবচেয়ে ভয়ানক ফাঁদটা পাতার প্রস্তুতি নিতে হবে। আর সেই ফাঁদ পাতার প্রথম ধাপ হলো মানালির মনে রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চারের বীজ বুনে দেওয়া। মানালি রিভুর কাঁধে মাথা রেখে শান্তভাবে বসে আছে। রিভু দূরে তাকিয়ে আছে, যেন সে মনশ্চক্ষে সেই জঙ্গলের দৃশ্যাবলী দেখতে পাচ্ছে। তুমি আজ খুব চুপচাপ রিভু, কি ভাবছো? তোমার চোখে আজ অন্যরকম একটা অস্থিরতা দেখছি। বাবা, তোমার প্রজেক্টের খাতায় কফি ফেলে দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম যখন, তখনও তো এমন অস্থির ছিলে না। মানালির দিকে ফিরে রিভু হালকা হেসে জবাব দেয়, প্রজেক্টটা তো কফি দিয়ে ভিজিয়ে দিয়েছিলে। আর আজ হয়তো জীবনটাই পুরো উল্টে যেতে চলেছে, বুঝলে? ভাবছি অনেক কিছু। ভাবছি একটা গায়ে কাঁটা দেওয়া অ্যাডভেঞ্চারের গল্প। আমি তোমাকে এমন একটা গল্প শোনাতে পারি মানালি, যা যা আমার জীবনের অনেক কিছু বদলে দিয়েছে, জানো। মানালি রিভুর কাঁধ থেকে মাথা তোলে, তারপর বলে, এমন কি গল্প বলো? তুমি তো সবসময়ই রহস্যময়। এই গল্পটা আমার একটা অ্যাডভেঞ্চার ট্রিপের গল্প। তখন ওই বোধহয় সেকেন্ড সেমিস্টারের শেষ। আমি, সন্দীপন আর সৌভিক কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়েছিলাম, জানো। ঝাড়খণ্ডের ওই পাহাড় জঙ্গল এসব আছে না, ওই পাহাড় জঙ্গলের গভীরে চলে গিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল একটাই, অ্যাডভেঞ্চার, একেবারে খাঁটি আনপ্রিপেয়ার্ড অ্যাডভেঞ্চার। রিভুর কথা বলার ভঙ্গি বদলে যায়, তার কণ্ঠে এখন সেই চঞ্চলতা নেই, আছে একটা তীব্র রোমাঞ্চ। মানালির চোখ বিস্ফারিত। আমরা তখন ঝাড়খণ্ডের ঘাটশিলা পেরিয়ে আরও ডিপে চলে গেছি, জানো। প্রকৃতি ভয়ঙ্কর সুন্দর এখানে। বুরুডি, ধারাগিরির মতো নামগুলো এতদিন শুধু শুনেছিলাম, কিন্তু সেই জায়গাগুলোর পথঘাট যে এত দুর্গম তা সত্যি আগে ভাবিনি, জানো। একটা মোটর ভ্যান ভাড়া করে আমরা 3 জন পৌঁছে গেলাম ঘাটশিলার একদম দুর্গম একটা জায়গায়। আর সেখান থেকে আমাদের সঙ্গী হলো একজন লোকাল গাইড, লম্বা, কালো, আর চোখে না কিরম একটা অদ্ভুত শীতল দৃষ্টি। নামটা খুব সম্ভবত মঙ্গল সিং। মঙ্গল ভাই, এত ভেতর দিকে নিয়ে যাচ্ছেন কেন? আমরা তো শুধু ট্রেকিং করতে এসেছিলাম। মানছি জায়গাটা সুন্দর, কিন্তু একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে না? মানে কোনো মানুষজন নেই এদিকে, এমনকি
সেভাবে দেখতে গেলে জন্তু জানোয়ারও তো চোখে পড়ছে না। নিদেন পক্ষে দু একটা কুকুর বিড়াল, সেটাও তো দেখতে পাচ্ছি না। মঙ্গল সিং পাহাড়ের মতো কঠিন দৃষ্টিতে আর জঙ্গলের মতো রহস্যময় মুখ করে দাঁড়িয়ে রইলেন। তারপর কঠিন কণ্ঠে বললেন, জনমানবহীন নয় সাহেব, এখানে মানুষ আছে। তারা পাহাড় আর জঙ্গলের মানুষ। তাদের নিয়মকানুন শহরের মানুষের থেকে আলাদা। আপনারা অ্যাডভেঞ্চার চেয়েছিলেন, অ্যাডভেঞ্চার পাচ্ছেন। এই পথেই ধারাগিরির পুরনো জলপ্রপাত আর রঙ্কিনী কালীর সেই বিখ্যাত মন্দিরের দেখা মিলবে। রিপু, আমার না ঠিক সুবিধে লাগছে না। এই লোকটার কথা বলার ধরনটা দেখ। আরে ভাই, ভয় পাস না, আমরা তিন মূর্তি আছি তো। তাছাড়া এই মঙ্গল ভাই, উনি তো আমাদের লোকাল গাইড, তাই না মঙ্গল ভাই? উনি নিশ্চয়ই আমাদের ভালোই দেখভাল করবেন। ঠিক বলছি তো মঙ্গল ভাই? মঙ্গল সিং এর ঠোঁটে হাসি ফোটে, যা মোটেই স্বস্তিদায়ক নয়। দেখভাল তো করতেই হবে। এই অঞ্চলের পথ বড় কঠিন, এখানে সাহসীরাই টেকে। জানেন তো সাহেব, জীবনে টিকে থাকতে গেলে সাহস লাগে। সাহস ছাড়া জীবনে টিকে থাকা আর মরে যাওয়া একই ব্যাপার। জীবনটা একটা যুদ্ধ সাহেব, জীবনটা একটা যুদ্ধ। তারপর কি হলো জানো মানালি? প্রথম চ্যালেঞ্জটা এলো সুবর্ণরেখা নদী পার হওয়ার সময়। তখন তো বর্ষার শেষ, আর নদীতে না প্রচুর জল, প্রচণ্ড স্রোত। আমরা ভেবেছিলাম হয়তো নৌকো বা কোনো হ্যাঙ্গিং ব্রিজ পেরোতে হবে, কিন্তু মঙ্গল ভাই যা বললেন তা শুনে তো আমাদের তিনজনেরই আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। এই দেখুন সুবর্ণরেখা, ওই পাড়েই ফুলডুংরির রাস্তা। আপনাদের হেঁটে পার হতে হবে। হ্যাঁ, বলেন কি? হেঁটে পার হতে হবে? এ তো প্রচুর জল। হেঁটে? আরে মঙ্গল ভাই, স্রোতটা দেখুন, এটা তো হাঁটু জলের চেয়ে অনেক বেশি। এই নদীতে সাঁতার কাটতে হয় না। যদি সাহস আর বুদ্ধি থাকে তবে স্রোতের সঙ্গে চলতে হয়। এই নদীর একটা নিজস্ব ছন্দ আছে। যারা তার উল্টো দিকে যেতে চায় তারা ডুবে মরে। আপনারা স্রোতের দিকে কোনাকুনি হাঁটুন। তারপর মঙ্গল সিং রিভুর দিকে তাকিয়ে রহস্যময় দৃষ্টি নিয়ে বলে, বুদ্ধি খাটাতে হবে। রিভু, আমি পারবো না। আমি ফিরতে চাই, দরকার নেই আমার কোনো অ্যাডভেঞ্চার। চল না ভাই, হোস্টেলে ফিরি। শান্ত হ সৌভিক, মঙ্গল ভাই ঠিকই বলেছেন। স্রোতের বিরুদ্ধে শক্তি দেখাতে গেলেই বিপদ। আমরা এক কাজ করি, চল তিনজন মিলে একটা মানব শৃঙ্খল মানে হিউম্যান চেইন তৈরি করি। সন্দীপন, তুই মাঝখানে থাক, আমি আর সৌভিক তোকে দুদিক থেকে সাপোর্ট দেব। আর আমরা না স্রোতের সঙ্গে একটু কোণে মানে একটু অ্যাঙ্গেল রেখে চলবো, কেমন? এতে চাপ কম পড়বে। আর পাটা কিন্তু খুব অল্প অল্প করে ফেলবি, পাথুরে মাটি কিন্তু, পিছলে যেতে পারিস না হলে। রিভুর কথায় কিছুটা হলেও স্বস্তি পেল সবাই। তারা মানব শৃঙ্খল তৈরি করে প্রায় ডুবতে ডুবতে সুবর্ণরেখা পার হলো। মঙ্গল ভাই দূরে দাঁড়িয়ে শুধু দেখছিলেন। তার চোখে ছিল এক সূক্ষ্ম পরীক্ষা। সুবর্ণরেখা পার হওয়ার পরই যেন মঙ্গল ভাই নিশ্চিত হয়ে গেল তিনজনের মধ্যে আসল খেলোয়াড় কে। তার মনোযোগ পুরোপুরি রিভুর দিকেই চলে এলো। এর পরের গন্তব্য ছিল ধারাগিরির সেই জঙ্গলের পথ। সেখানে মঙ্গল ভাই প্রায় প্রতি মুহূর্তে তাদেরকে পরীক্ষা করে যাচ্ছিলেন। ধারাগিরির জঙ্গল আর লেক তখন সূর্যের আলোয় মেতে উঠেছে, ঘন সবুজ আর নীরবতা। সূর্যের আলো পাতার ফাঁক গলে মাটিতে এসে পৌঁছচ্ছে। এই জঙ্গলটা বড় রহস্যময়। এই অঞ্চলের মানুষেরা দীর্ঘদিন ধরে তাদের অধিকার থেকে বঞ্চিত। সরকার তাদের কথা শোনেনি, তাই এখানকার মানুষ তারা তাদের অধিকার নিজেরাই ছিনিয়ে নিতে শিখেছে। মানে আপনি কাদের কথা বলছেন? এটা কি কোনো লোকাল ইস্যু, মানে কোনো সমস্যা? সমস্যা নয় সাহেব, এটা প্রতিবাদ। যখন কেউ দিনের পর দিন না খেয়ে থাকে
তখন তার কাছে ন্যায় অন্যায়ের সংজ্ঞা পাল্টে যায়। তাদের লড়াইটা এখন অন্যরকম। তারা তাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য শহরের শিক্ষিত বুদ্ধিমান ছেলেদের খোঁজ করে, যারা তাদের দলে যোগ দিয়ে কাজ করতে চায়। এবার রিভু বেশ কৌতূহলী হয়ে ওঠে, আর কৌতূহল গোপন করার চেষ্টাও করে না। জিজ্ঞাসা করে, স্ট্রেঞ্জ, শিক্ষিত ছেলেরা কেন? মানে ডাকাতি বা প্রতিবাদে শিক্ষার কি প্রয়োজন? শিক্ষিত ছেলেরা বুদ্ধি দেয়, পথ দেখায়, আর প্রযুক্তি বোঝে। লুটপাট তো সবাই করে, কিন্তু সেই লুটপাটকে অধিকারের লড়াইয়ের চেহারা দিতে বুদ্ধি লাগে, আর তার জন্য মগজ লাগে। জানো মানালি, মঙ্গল ভাই সেদিন আমাদের সারা দিন নানান গল্প শুনিয়েছিল। কিভাবে ওরা রাতে টহল দেয়, কিভাবে প্রশাসনকে এড়িয়ে চলে, আর সেই সব গল্পে ছিল নানান রকম উত্তেজনা আর ভয়। আর তারপর আমাদের সফরের শেষ গন্তব্য ছিল গালুডি ড্যামের কাছাকাছি একটা বন বাংলো। ট্রেকিংয়ের সব থেকে কঠিন রাস্তা ছিল, জানো এটা। ক্লান্তিতে আমরা সেদিন প্রায় সবাই ভেঙে পড়েছিলাম, কিন্তু মঙ্গল ভাই যেন আমাদের শারীরিক শক্তিটার শেষ পর্যন্ত পরীক্ষা নিচ্ছিল। গালুডি ড্যাম সংলগ্ন জঙ্গলের রাস্তায় তখন ঘোর অন্ধকার। রাত নেমেছে, টর্চের আলোয় রাস্তা দেখা কঠিন। মঙ্গল ভাই, আর কতদূর? আমরা তো আর পারছি না। বেশি দূরে নয় সাহেব, কিন্তু মনে রাখবেন, জীবনের শেষ দৌড়টা সব থেকে কঠিন হয়। এই শেষ মুহূর্তেই মানুষ হাল ছেড়ে দেয়, আর তখনই সে হেরে যায়। আপনাদের শরীর ক্লান্ত, কিন্তু মনকে হারতে দেবেন না। শেষ পর্যন্ত আমরা বন বাংলোতে পৌঁছলাম। ক্লান্তিতে সবাই ঘুমিয়েও পড়ল, কিন্তু সেই রাতে আমার ঘুম এলো না। জানো, গভীর রাত্রে আমি উঠে দেখি মঙ্গল ভাই একটা ফোনের মতো ডিভাইস নিয়ে কারোর সঙ্গে ফিস ফিস করে কথা বলছে। পরে খুব ভালো করে লক্ষ্য করলাম, ওটা সাধারণ কোনো ফোন ছিল না, ছিল একটা স্যাটেলাইট ফোন। আর ওর চোখে সেই এক রকম শীতল দৃষ্টি, যা সকালে দেখেছিলাম সুবর্ণরেখা পার হওয়ার সময়। আমি তখন আচমকাই গিয়ে জিজ্ঞাসা করলাম, মঙ্গল ভাই, এত রাতে আপনি কি করছেন? মঙ্গল সিং তখন আচমকাই ডিভাইসটা বন্ধ করে দিল। তারপর জবাব দিল, কিছু না সাহেব, এই জঙ্গলের বাতাস বড় রহস্যময়। এখানে রাতে অনেক গল্প শোনা যায়। আপনি ঘুমান, কাল আপনাদের ফেরার দিন। তারপর পরের দিন ভোরে ঘুম থেকে উঠে দেখি মঙ্গল ভাই নেই। আমরা ওকে অনেক খুঁজেও পাইনি, জানো। সেদিন আমরা তারপর পরের দিন যখন ভোরবেলা ঘুম থেকে উঠলাম, দেখলাম মঙ্গল ভাই আর নেই। আমরা ওকে অনেক খুঁজেও পেলামও না। সেদিন আমরা যখন ফিরে এলাম, তখন সন্দীপন আর সৌভিক ছিল খুব আতঙ্কিত, আর আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম সব ব্যাপারে। সেই অ্যাডভেঞ্চারাস ট্রিপে যা যা ঘটেছিল তার আমরা কিছুই বুঝতে পারিনি। স্মৃতি রোমন্থন শেষ, আবার স্বাভাবিক হয় পরিস্থিতি। রিভু আর মানালি এখনো লেক সাইডে বসে আছে। মানালি বেশ উত্তেজিত কণ্ঠে রিভুর হাত শক্ত করে ধরে বলে বসে, অসাধারণ, কি ভয়ানক অ্যাডভেঞ্চার। মঙ্গল সিং লোকটা কে ছিল? ও কি কোনো স্থানীয় গাইড, নাকি ওই ডাকাত দলের সদস্য? আমি ঠিক জানি না মানালি। হয়তো ও কোনো নর্মাল লোকাল গাইডই ছিল, যে ওই দলের গল্প বলে আমাদের ভয় দেখাচ্ছিল। অথবা হয়তো সত্যি ও সেই ডাকাত দলেরই কেউ ছিল। জানি না, জানো, ব্যাপারটা ঠিক ক্লিয়ার নয়। তবে লোকটার কথাগুলো এখনো কানে বাজে। বারবার বলছিল এখানে সাহসীরাই টিকে থাকে। অদ্ভুত লোকটা। তোমার এই অভিজ্ঞতাটা শুনে না আমার এখন এই শান্ত শহরটাকেও বোরিং লাগছে। তুমি কত সাহসী, তুমি বুদ্ধি কাটিয়ে সুবর্ণরেখা পার হয়েছিলে। তোমার উপর ওর চোখ পড়েছিল। চোখ হয়তো পড়েছিল, কিন্তু বুদ্ধি করে আমরা তিনজনেই ফিরে এসেছি।
তবে একটা জিনিস বুঝেছি, এই ঝাড়খণ্ডের জঙ্গল আর তার আশেপাশের এলাকা বাইরে থেকে যতটা শান্ত লাগে, ভেতর থেকে কিন্তু ততটাই রহস্যে মোড়া। কিন্তু এই অ্যাডভেঞ্চারটা তুমি আমাকে কেন শোনালে রিভু? কারণ কারণ তুমি আমার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার, আর আমি চাই আমার জীবনের সব অ্যাডভেঞ্চারের তুমিই একমাত্র সঙ্গী হও। আমি রাজি রিভু, আমি তোমার সঙ্গী হতে রাজি। তুমি আমাকে নিয়ে যাবে সেই সব জায়গায়, গালুডি ড্যাম, ধারাগিরি, ফুলডুংরি। আমি দেখতে চাই সেই জঙ্গল। যাবে তুমি? আমি তোমাকে নিয়ে যাব মানালি, খুব তাড়াতাড়ি। এই সেমিস্টারটা শেষ হোক, আমরা শুধু দুজন যাব। আমাদের ভালোবাসা আর অ্যাডভেঞ্চারকে প্রুভ করতে হবে তো। মানালি রোমাঞ্চিত। ও জানে না এই অ্যাডভেঞ্চারের আহ্বানের পিছনে লুকিয়ে আছে রিভুর সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করার ছক। রিভু তার পরিকল্পনা সফল করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। এখন মানালির মনে সেই জঙ্গলের প্রতি তীব্র আকর্ষণ তৈরি হয়েছে। রিভু সেই আকর্ষণকেই কাজে লাগাবে। ও জানে ও মানালিকে ভালোবাসে, কিন্তু তার বাবা মায়ের মুক্তি এখন তার কাছে একমাত্র লক্ষ্য। মানালিকে সেই জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য এতদিন ধরে তিল তিল করে মানালির বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছে। আর সেই জঙ্গলেই অপেক্ষা করছে কোনো এক ভয়াবহ সত্য, যা হয়তো ওদের ভালোবাসার সম্পর্ককে চিরতরে ছিন্ন করে দেবে। লেকসাইডের অ্যাডভেঞ্চারের গল্প শোনার পর থেকেই মানালির মধ্যে এক নতুন উন্মাদনা। তার বিলাসবহুল সুরক্ষিত জীবন আর তাকে টানে না। ও এখন রিভুর সেই রহস্যময় জগতের অংশ হতে চায়। রাত তখন প্রায় 11টা। হোস্টেলের বেশিরভাগ রুমেই নিস্তব্ধতা নেমে এসেছে। রিভু নিজের রুমে একাই বসে আছে, ওর ফোনটা হাতে রয়েছে। মানালিকে কল করলো রিভু। হ্যালো মানালি, ঘুমিয়ে পড়োনি তো? ঘুম? অ্যাডভেঞ্চারের নেশায় আমার চোখে ঘুম নেই রিভু। আমি এইমাত্র আমার রুকস্যাকটা গোছাচ্ছিলাম। তুমি ঠিক বলেছ, অকারণ দামি দামি জিনিসপত্র নিয়ে ব্যাগ আমি ভারী করিনি। অ্যাডভেঞ্চারের জন্য দরকার সাহস আর কিছু জরুরি জিনিস, শুধু সেটুকুই নিয়েছি। কিন্তু কটেজটা কেমন হবে? তুমি তো শুধু বললে জঙ্গলের খুব ভেতরে। না না, কটেজ নয় মানালি, ওটা একটা পুরনো ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো, একেবারে জঙ্গলের মাঝখানে, গালুডি ড্যামের খুব কাছে। ওটাকে এখন অ্যাডভেঞ্চার ক্যাম্পও বলা হয়। চারিদিকে শুধু শালপিয়ালের জঙ্গল, আর কাছেই না সুবর্ণরেখা বয়ে যাচ্ছে। আর একটু দূরেই রাতমোহনা। পূর্ণিমার চাঁদের আলোয় ঝর্ণার জল যখন ঝরে পড়ে, তখন যেন মনে হয় চারিদিকে মুক্ত ঝরে পড়ছে। ও, আমি তো ফিল করতে পারছি অ্যাম্বিয়েন্সটা। বাংলোটা কি ভুতুড়ে? ধুর, কি যে বলো, ভুতুড়ে না। তবে শান্তিতে ঘুমোনো একটু কঠিন ওখানে, কারণ রাতে আশেপাশে অনেক বুনো জন্তু জানোয়ারের আনাগোনা শোনা যায়। আর বাংলোর বাইরে একটা ছোট্ট ছাউনি আছে, সেখানে রাতে আমরা ক্যাম্প ফায়ার করতে পারবো। ওই বাংলোটার পিছন দিকে একটা পুরনো কুয়ো আছে, আর তার পাশে না একটা রহস্যময় আদিবাসীদের মন্দিরও আছে। শুনেছি সেই মন্দিরে নাকি এখনো প্রায় প্রতি রাতে ডাকাত দলের লোকজন পুজো দিয়ে ডাকাতি করতে বেরোয়। দারুণ! এটা তো আমার জীবনে দেখা সেরা জায়গা হতে চলেছে। আমরা কি বাইকে যাব? না 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 না, আমার এত দূর বাইক নিয়ে যাওয়া সম্ভব নয়। তার চেয়ে বরং তোমার গাড়িটা নেওয়াই ভালো হবে, কারণ তোমার গাড়ি দেখলে তো রাস্তায় কেউ আটকানোর সাহস পাবে না। আর এমনিতে তোমার বাবার পলিটিক্যাল পরিচয়টা যে কোনো মুহূর্তেই কাজে লাগতে পারে। আমরা না খুব ভোরে বেরোবো, জানো, রাতে থাকতে হবে যেন কেউ না জানতে পারে। আর আমি তোমার অ্যাপার্টমেন্টের সামনে ওই ভোরবেলা 5টা নাগাদ পৌঁছে যাই। তুমি তৈরি থেকো কিন্তু। 5টা? এত ভোরে? ঠিক আছে, আমি কাল তোমার অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে প্রস্তুত। শুভরাত্রি রিভু, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি ভালোবাসো তো? শুভরাত্রি মানালি, শুভরাত্রি। আমিও তোমাকে ভালোবাসি।
রিভু ফোনটা রেখে দেয়, তার চোখ বন্ধ। ভালোবাসার কথাটা মিথ্যে নয়, কিন্তু সেই ভালোবাসার পরিণতি কি হতে চলেছে তা তার মনে একটা তীব্র ভয়ের সৃষ্টি করে। ঠিক তখনই তার ফোনে একটা ইনকামিং ভিডিও কল আসে, একটা অচেনা নাম্বার থেকে। রিভুর শরীর মুহূর্তের মধ্যে শক্ত হয়ে যায়। এই কলটা সাধারণ নয়, এ তার অদৃশ্য মনিটরদের কল। সে দ্রুত তার চারপাশে একবার দেখে নিয়ে কলটা রিসিভ করে। স্ক্রিনে ভেসে ওঠে একটি অনুজ্জ্বল অন্ধকার ঘরের দৃশ্য, আর তার মধ্যে রিভুর শুকিয়ে যাওয়া চেহারার মায়ের মুখটা ফুটে ওঠে। রিভু, তুমি কেমন আছো বাবা? তোমার খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ মা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? তোমাদের তো বলেছি মা, আমার জন্য চিন্তা করো না, তোমরা শুধু নিজেদের খেয়াল রেখো। আর আর ওরা যেমনভাবে বলছে ঠিক তেমনভাবেই চলো। ওদের মতের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করো না মা, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। হ্যাঁ, আমরা ঠিক আছি, কিন্তু আমি আমি আর সহ্য করতে পারছি না বাবা, এই অন্ধকার। তুমি তুমি কখন আমাদের... মা চুপ করো, আমি তোমাদের স্পষ্ট করে বলেছিলাম এই সময়টা দুর্বল হওয়া চলবে না। আমি আমার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছতে চলেছি, আর মাত্র কয়েকটা ঘন্টা অপেক্ষা করো। আমার উপর বিশ্বাস রাখো মা। আমি জানি বাবা, তুমি তুমি আমাদের জন্য লড়ছো, কিন্তু কিন্তু তুমি ভুল কিছু করো না। এমন তুমি তো জানো এখানকার পরিবেশ খুব কঠিন। ওরা খুব ভয়ানক। আমার জন্য চিন্তা করো না, আমি কোনো ভুল করব না। তুমি শুধু মনে রেখো, আমি যে কাজটা করছি সেটা কিন্তু তোমাদেরকে বাঁচানোর জন্য। খুব ভোরে আমি বেরোবো, তুমি সাহস রাখো। আমি কাল সন্ধ্যের মধ্যেই তোমাদের সামনে গিয়ে দাঁড়াবো। বাবা কেমন আছে মা? রিভুর মা কথা বলার মধ্যেই ক্যামেরার ফ্রেমটা কেঁপে ওঠে। ওর মা হঠাৎ অন্য কারোর দিকে তাকিয়ে চুপ করে যায়। স্ক্রিনের বাইরে থেকে যেন কেউ তাকে ইশারা করছে। ভালো আছে, ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি, ভালো আছি আমরা। আমাদের জন্য চিন্তা করো না, আমাদের জন্য চিন্তা করো না। ঠিক আছে মা, আমি রাখছি, তুমি একদম ভেঙে পড়ো না, আমি আসছি। ভিডিও কল কেটে যায়। রিভু ফোনটা ধরে টেবিলের উপর মাথাটা রেখে দেয়। তার চোখ ভিজে আসে। পরের দিন ভোর, আকাশ এখনো সম্পূর্ণ ফর্সা হয়নি। রিভু তার ছোট রুকস্যাক কাঁধে নিয়ে হোস্টেলের পিছনের গেট দিয়ে সবার চোখের অন্তরালে লুকিয়ে বেরিয়ে আসে। তার চোখে এক কঠিন সংকল্প, তাড়াতাড়ি মানালির বিলাসবহুল অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছয়। তার মনে তখন দুটোই চিন্তা, ভালোবাসা আর ভয়। মানালি, আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনের এই কঠিনতম মুহূর্তে তুমি এসেছো। কেন এত বিশ্বাস করলে আমাকে? আমি জানি আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি, কিন্তু বিশ্বাস করো, আমার সামনে আর কোনো রাস্তা নেই। আমার মা বাবা, তাদের মুক্তির জন্য আমাকে এই খেলাটায় নামতে হয়েছে। কিন্তু মানালি, যদি তোমার এক চুলো ক্ষতি হয়, যদি তোমার বাবার রাজনৈতিক রোষ আমার পরিবারকে শেষ করে দেয়, মানালি, তুমি আমার জীবনের সব থেকে বড় বাজি। আমি জানি না এই খেলায় আমি জিতবো নাকি হেরে যাব, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। বিশ্বাস করো, এই অ্যাডভেঞ্চার আমাদের ভালোবাসাকে বাঁচতে দেবে না, হয়তো শেষ করে দেবে। মনে মনে কথাগুলো বলতে বলতেই মানালি তার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে। পিঠে রুকস্যাক, চোখে রোমাঞ্চের দীপ্তি। তাকে আজ আরও বেশি সুন্দর আর প্রাণবন্ত লাগছে। সরাসরি রিভুর কাছে এগিয়ে আসে। তার চোখে কোনো সন্দেহ নেই। আমি তৈরি তোমার সেই জঙ্গলের অ্যাডভেঞ্চারের জন্য। তুমি
আমিও তৈরি। চলো, এখন আর কোনো চিন্তা নেই, অ্যাডভেঞ্চারটা শুরু করা যাক। মানালি ওর গাড়ির চাবি রিভুর হাতে তুলে দেয়। রিভু চালকের আসনে বসে, পাশে মানালি, চোখে শুধু প্রেম আর অ্যাডভেঞ্চারের নেশা। গাড়ি দ্রুত ঝাড়খণ্ডের শহর ছাড়িয়ে হাইওয়ের দিকে ছুটতে শুরু করে। ওদের গন্তব্য সেই জঙ্গল, যেখানে হয়তো অপেক্ষা করছে কোনো কঠিন ক্লাইম্যাক্স। বাইরে তখন সবুজ জঙ্গল অপেক্ষা করছে তাদের জন্য। মানালি তার প্রেমিককে বিশ্বাস করে জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিজের অজান্তেই নিয়ে নিয়েছে। আর রিভু, সে তার বাবা মায়ের জন্য ভালোবাসার মানুষের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণাটা করতে চলেছে। এই যাত্রা, প্রেম, বিশ্বাসঘাতকতা আর ভয়, এই সব কিছুর মিশেলে একটা জটিল পরিবেশ তৈরি হয়েছে। রিভুর এই অ্যাডভেঞ্চার সত্যিই কি তার বাবা মাকে মুক্তি এনে দেবে, নাকি মানালির বিশ্বাসকে চিরতরে ভেঙে দেবে? কি এমন আছে লুকোনো সত্যি যা জঙ্গলের আড়ালে রয়েছে? মানালিকে কি সত্যিই রিভু বিশ্বাসঘাতকতা করছে?